হিমঘরা। কোল্ড স্টোরেজের দিকটা থেকে একটা কান ফাটানো আওয়াজ শুনে বিনয় থেমে গেল। বড় কোনো বোমা ফাটলে যে আওয়াজ হয়, এটা তার চেয়েও মাত্রায় বেশি। নন্দু আওয়াজটা শুনে তড়াক করে উঠে দাঁড়ালো। তারপর আতঙ্কিত গলায় বিনয়কে জিজ্ঞেস করল, এটা এটা কি হলো ম্যানেজার বাবু? বিনয়ও কিছু বুঝতে পারছে না। সে মনে মনে ভাবল, বড় বেড়ে গিয়ে কি একটা গোটা ক্যাবিনেট ফেটে গেল নাকি? কিন্তু সেটাই বা কি করে হতে পারে? সব ক্যাবিনেটের তাপমাত্রা তো আগে থেকেই ঠিক করা, আর তাপমাত্রার মেশিন গন্ডগোল হলে তো মেশিন বন্ধ হয়ে যাবে, ফেটে তো আর যাবে না। বিনয়ের ভাবনার স্রোত ভেঙে নন্দু আবার প্রশ্ন করল, ও ম্যানেজার বাবু, হিমঘর থেকে কিসের একটা আওয়াজ এলো না? বিনয় উত্তর দিল, আরে বাবা, তুমি যেখানে আমিও তো ঠিক সেখানেই। এক কাজ করি, চলো হিমঘরের তালাটা খুলে একবার দেখি কি হলো। চলো চলো, আমার সঙ্গে চলো। নন্দু একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, আমি যাব আপনার সঙ্গে? এই শুনে বিনয় পাল্টা প্রশ্ন করল, কেন, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? নন্দু একটু দোনামোনা করছে দেখে বিনয় আবার বলল, আরে বাবা, ভয় নেই ভয় নেই, হিমঘরে ভূত আসেনি। বড় জোর কোনো একটা মেশিনে গন্ডগোল হয়েছে। আসো আসো, আমার সঙ্গে আসো। নন্দু বোধহয় এটা শুনে মনে একটু ভরসা পেল। সে এবার বিনয়ের পেছন পেছন হিমঘরের দিকে হাঁটতে শুরু করল। বিনয় হিমঘরের তালাটা খুলে নন্দুর সঙ্গে ভেতরে ঢুকল। আলোর সুইচগুলো জ্বালিয়ে বিনয় একবার চারিদিকে দেখল। এক ঝলকে কিছুই হয়েছে বলে মনে হলো না। সবকিছু বিনয় যেমন রেখে গেছিল ঠিক তেমনই আছে। বিনয় একবার ক্যাবিনেটগুলোর আশেপাশে পায়চারি করে নন্দুকে উদ্দেশ্য করে বলল, আমরা কি দুজনেই ভুল শুনলাম নাকি? নন্দু উত্তর দিল, আমার তো সেটা মনে হয় না ম্যানেজার বাবু। কিন্তু এখানে তো সবই ঠিক আছে। নন্দু কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর জিজ্ঞেস করল, আমরা কি একবার ওই হিমঘরের পেছন দিকটায় গিয়ে দেখব? পেছন দিকটায়? কিন্তু ওদিকে তো কোনো বরফের ক্যাবিনেটই নেই, শুধু একটা বিশাল শাটার আছে। ওখান থেকে তো ওই খালি গাড়িতে করে মাল আসে যায়। চলুন তাহলে একবার পেছনের দিকটা গিয়ে দেখে আসি ম্যানেজার বাবু। ঠিক আছে, দেখতে তো ক্ষতি নেই, চলো তাহলে। বিনয় পাল আর নন্দু বাগদি হিমঘরের পেছনে গিয়ে যেটা দেখল, সেটা তারা একবারে বিশ্বাস করে উঠতে পারল না। হিমঘরের পেছন দিকের অর্ধেকটা ভেঙে গিয়ে একটা প্রকাণ্ড গর্ত হয়ে গেছে। জায়গাটা দেখে সত্যিই মনে হচ্ছে যে কেউ ওখানে বোমা ছুঁড়ে মেরেছে। বিনয় আর নন্দু একবার দুজন দুজনের দিকে তাকালো, তারপর আস্তে আস্তে এগিয়ে গর্তটার একদম ধারে গিয়ে দাঁড়ালো। গর্তটা প্রায় 3 হাত গভীর। ভেতরে কয়েকটা ভেঙে যাওয়া কংক্রিটের টুকরো দেখা গেলেও বাকি কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। নন্দু বিনয়কে উদ্দেশ্য করে বলল, ম্যানেজার বাবু, আপনি একটু আপনার ফোনের টর্চটা জ্বালিয়ে দেখুন না, গর্তের ভেতরে আর কিছু দেখতে পান কিনা। নন্দু যা বলল বিনয় তাই করল। পকেট থেকে ফোন বের করে হাঁটুর উপর বসে গর্তের ভেতর টর্চের আলো ফেলল। আলো ফেলার পর অনেকক্ষণ বিনয় কিছু বলছে না দেখে নন্দু অধৈর্য হয়ে প্রশ্ন করল, ও ম্যানেজার বাবু, কিছু দেখতে পেলেন নাকি? বিনয়ের ভুরু কুঁচকে গেছে। সে টর্চের আলো বন্ধ করে কিছুক্ষণ ওই গর্তের ভেতর অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকল। তারপর আস্তে আস্তে নন্দুর দিকে তাকিয়ে চাপা গলায় প্রশ্ন করল, এই গর্তের ভেতরে একটা লাঙল পড়ে আছে কেন নন্দু? এই প্রশ্নের উত্তর যদি পেতে হয় তাহলে গল্প শুরু করতে হয় আরো অনেক আগে। ধূপগুড়িতে 10 বছর আগে অবধিও ধান মাঠ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু নবীন মুকুজ্জের ওই হিমঘরটা তৈরি হওয়ার পর এই গ্রামের চেহারা রাতারাতি পাল্টে গেছিল। গ্রামে যে পুরনো বাগদি পাড়াটা ছিল সেটা আর নেই। ধূপগুড়ির বাগদিরা নয়তো গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে,
অথবা ছড়িয়ে ছিটিয়ে গ্রামের কোনো ঘুপচিতে নতুন করে বাড়ি তৈরি করেছে। সেই পুরনো বাগদি পাড়ার জমির ওপরেই দাঁড়িয়ে আছে মুখার্জিজ কোল্ড স্টোরেজ। ধূপগুড়িতে এখন পিচের রাস্তা আছে, একটা সরকারি স্কুল আছে, জলে টিউবওয়েল আছে, সবই ওই হিমঘর থাকার দৌলতে। কানাঘুষো শোনা যায় যে কয়েক বছরের মধ্যে এই গ্রামের জন্যে একটা নতুন থানাও তৈরি করে দেবে সরকার। ভাগ্য ভালো থাকলে একটা পোস্ট অফিসও জুটে যেতে পারে, সঙ্গে রাস্তার জন্যে কয়েকটা ইলেকট্রিক্যাল লাইটও। গ্রামের বড় বুড়োরা নিজেদের মধ্যে বলাবলি করে যে তাদের ছোটবেলার সেই নিরিবিলি দরিদ্র ধূপগুড়ির কথা আর তাদের মনে পড়ে না। আর পূর্বেও বা কি করে? পুরনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য তো পুরনো লোকগুলোও আর নেই। 10 বছর আগে যখন নবীন মুখুজ্জে এই হিমঘর তৈরি করা শুরু করে, গোটা জেলায় একটাও এরকম হিমঘর ছিল না। তাই স্বাভাবিকভাবেই হিমঘরটা তৈরি হওয়ার পর নবীনের এই নতুন ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। এই ব্যবসার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে সেটা রাজ্য সরকারের চোখেও পড়ে। সেটার ফলস্বরূপই এই বর্ধিষ্ণু গ্রামের জন্যে সরকারি স্কুল, থানা, পোস্ট অফিস ইত্যাদি গড়ে তোলার কথা ভাবা শুরু করে। এই হল ধূপগুড়ির ধনী হয়ে ওঠার কাহিনী। বর্তমানে নবীন মুখুজ্জে আর ধূপগুড়িতে থাকে না। সে তার কোল্ড স্টোরেজ বাবুল দাস বলে একজনকে বিক্রি করে দিয়ে পাশের শহর মিরপুরে চলে গেছে। বউ আর 2 ছেলেকে নিয়ে ধূপগুড়ির নবীন এখন পুরোদস্তুর শহুরে হয়ে উঠেছে। দেখলে বোঝাই যায় না যে সে কয়েক বছর আগেও একটা নাম না জানা গ্রামে থাকত। হিমঘরের নতুন মালিক বাবুল দাসও মিরপুরের বাসিন্দা। মাসে একবার সে ধূপগুড়ি আসে ব্যবসার হিসেব নিকেশ বোঝার জন্য। বাকি সময় ওই হিমঘর একজন মাইনে করা ম্যানেজারের তত্ত্বাবধানে থাকে। ম্যানেজারের নাম বিনয় পাল, সেও মিরপুরের বাসিন্দা। কিন্তু মিরপুর কলেজ থেকে বিএ পাশ করার পর যখন বেশ কয়েক বছর তার কোনো চাকরি জুটছিল না, নিরুপায় হয়ে তাকে এই হিমঘরের ম্যানেজারি করা শুরু করতে হয়। বিনয়ের বাবার সঙ্গে বাবুল দাসের একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে, তাই এই চাকরি পাওয়ার জন্য বিনয়কে বিশেষ খাটাখাটনি করতে হয়নি। এখন বিনয় ধূপগুড়িতেই থাকে, নবীন মুখুজ্জের পুরনো বাড়ির ছাদের ঘরে। বিনয় পাল ধূপগুড়িতে আসার পর সে খুব একাকিত্বে ভুগতে শুরু করে। স্টোরেজের কাজ বিকেল 5টার মধ্যে শেষ হয়ে যায়। তারপর বাকি সারা দিনটা কিচ্ছু করার থাকে না। কাজের অভাবে মানুষকে কাজ নিজেই খুঁজে নিতে হয়। এটাই তো মানব ইতিহাসের নিয়ম হয়ে এসেছে। এই নিয়ম মেনে বিনয় কোল্ড স্টোরেজ থেকে বেরোনোর পর নিজের জন্য একটা কাজ খুঁজে নিল। সে পাশের গ্রামের এক জেলের থেকে একটা মাছের ছিপ জোগাড় করল। রোজ কোল্ড স্টোরেজের কাজ শেষ করে সে উল্টো দিকের পুকুরটায় মাছ ধরতে বসত। এখানেই বিনয়ের প্রথম নন্দু বাগদির সঙ্গে আলাপ হলো। এই আলাপ যে বিনয়ের জীবনকে একেবারে বদলে দেবে সেটা সে তখনও জানত না। বিনয়ের অভ্যেস মাছ ধরতে ধরতে বিড়ি খাওয়া। সেদিনও সে তাই করছিল। হঠাৎ পেছন থেকে একজন বলল, আপনার কাছে আরেকটা বিড়ি হবে ম্যানেজার বাবু? বিনয় ঘুরে যাকে দেখল তাকে সে চিনতে পারল না, কিন্তু তা সত্ত্বেও সে উত্তর দিল, হ্যাঁ নিশ্চয়ই, একটু দাঁড়ান। মাছের ছিপটা মাটিতে রেখে নিজের পকেট থেকে একটা বিড়ি আর দেশলাই বের করে সে লোকটাকে দিল। তারপর প্রশ্ন করল, আপনার নাম কি? লোকটা উত্তর দিল, নন্দু বাগদি। নন্দু বিড়িটা ধরিয়ে চলে যাচ্ছিল। বিনয় তাকে পিছু ডেকে বলল, আচ্ছা দাদা, এই পুকুর পাড়ে বসে সূর্য নামতে দেখতে বেশ ভালো লাগে। বিড়িটা তুমি এখানে বসেই বরং খেয়ে নাও নাকি? হ্যাঁ। এই শুনে নন্দু প্রথমে হাসল, তারপর বিনয়ের থেকে একটু দূরে গিয়ে বসে পড়ল। বিনয় এবার নন্দুকে প্রশ্ন করল, আচ্ছা তুমি হঠাৎ আমাকে ম্যানেজার বাবু বলে ডাকলে কেন? নন্দু বিড়ি টানতে টানতে জবাব দিল, আপনি এই নবীন মুখুজ্জের হিমঘরের ম্যানেজার তো? হ্যাঁ, তাই ডাকলাম। কিন্তু এই হিমঘরের মালিকের নাম তো বাবুল দাস। সে তো খালি পয়সা দিয়ে হিমঘরটা কিনেছে, ওতে কোনো মাহাত্ম্য নাই।
আদতে হিমঘরটা তৈরি তো করেছে আমাদের গ্রামের নবীন মুখুজ্জে। হ্যাঁ, কেন হিমঘরের নামেও তো এখনো ওই মুখুজ্জে পদবিটাই লেখা আছে নাকি? ও হ্যাঁ, তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি নবীন মুখুজ্জিকে খুব ভালো করে চেনো, তাই না? এই কথাটা শুনে নন্দু বিনয়ের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তারপর আস্তে আস্তে বলল, গ্রামের প্রত্যেকটা গরিব মানুষ নবীনকে চেনে ম্যানেজার বাবু। আপনার কি মনে হয় এই হিমঘরটা কাদের জমি দখল করে তৈরি হয়েছে? বিনয় এই কথার কোনো একটা জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তখনই কোল্ড স্টোরেজের দিকটা থেকে একটা কান ফাটানো আওয়াজ শুনে বিনয় থেমে গেল। বড় কোনো বোমা ফাটলে যে আওয়াজ হয়, এটা তার চেয়েও মাত্রায় বেশি। এর পরের ঘটনা আপনাদের আগেই বলেছি। গর্তের দিকে তাকিয়ে বিনয়ের ভুরু কুঁচকে গেছিল। সে টর্চের আলো বন্ধ করে কিছুক্ষণ ওই গর্তের ভেতর অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকল। তারপর আস্তে আস্তে নন্দুর দিকে তাকিয়ে চাপা গলায় প্রশ্ন করল, এই গর্তের ভেতরে একটা লাঙল পড়ে আছে কেন নন্দু? নন্দু বাগদি বিনয়ের প্রশ্নটা শুনে অনেকক্ষণ হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকল। বিনয় নন্দুর থেকে কোনো উত্তর পাচ্ছে না দেখে আবার প্রশ্ন করল, নন্দু, এই গর্তের ভেতর একটা লাঙল পড়ে আছে কেন? নন্দু গম্ভীর গলায় বিনয়কে পাল্টা প্রশ্ন করল, আপনার কাছে নবীন মুখুজ্জের ফোন নম্বর আছে ম্যানেজার বাবু? বিনয় একটু বিরক্ত হয়ে উত্তর দিল, আরে কি আশ্চর্য কথা! কোথাকার তোমাদের এই নবীন মুখুজ্জে, তার ফোন নম্বর আমার কাছে কি করে থাকতে যাবে? কারুর কাছে অচেনা লোকের ফোন নম্বর কোনোদিন থাকে শুনেছ? নন্দু এই শুনে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, নবীন মুখুজ্জে না হোক, হিমঘরের নতুন মালিক বাবুল দাসের নম্বর তো আপনার কাছে আছে নাকি? যার জন্য কাজ করেন তার নম্বরটাও আপনার ফোনে নেই? হ্যাঁ, বাবুল স্যারের নাম্বার তো আমার কাছে আছে, কিন্তু আমি তাকে এরকম করে আচমকাটা ফোন করে কি বলবো? হ্যাঁ, যে আমি পাশের পুকুরে মাছ ধরছিলাম, স্টোরেজে তালা মারা ছিল, আর সেই ফাঁকে স্টোরেজে নিজে থেকে একটা গর্ত তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আরে এটা 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 স্টোরেজের মালিককে বললে সে আমার কথা বিশ্বাস করবে বলে তোমার মনে হয়? কিন্তু আপনি তো বাবুল দাসকে ফোন করে এই আজগুবি কাণ্ডের কথা বলবেনই না, আপনি শুধু বলবেন আমার কথা। তোমার কথা বলবো মানে? আপনি বলবেন যে কাজ শেষ করে বেরোনোর সময় আপনার আমার সঙ্গে দেখা হয়েছে, আর আমি আপনার হাতে পায়ে ধরে অনুরোধ করেছি একবার নবীন মুখুজ্জের নম্বরটা জোগাড় করে দেওয়ার জন্য। তারপর সেই নম্বর পেলে আমি আমার ফোন থেকে নবীনবাবুকে যোগাযোগ করব। এই শুনে বিনয় প্রশ্ন করল, আচ্ছা, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে এই নবীন মুখুজ্জের নম্বর আমি পেলাম, কিন্তু তুমি নবীনবাবুকে ফোন করে ঠিক কি বলবে ভাবছো? নন্দু উত্তর দিল, কেন, যেটা আমি দেখেছি আর শুনেছি ঠিক সেটাই বলবো। বিনয় নন্দুর এই কথাগুলো শুনে বেশ রেগে গেল। সে একটা বিরক্তি মেশানো গলায় চেঁচিয়ে বলল, আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমি এই স্টোরেজের ম্যানেজার। তুমি যাকেই ফোন করে এই ঘটনাটা বলবে, দিনের শেষে কৈফিয়ত তো আমাকেই দিতে হবে ভাই। আর সেই কৈফিয়ত দেওয়ার সময় আজগুবি জিনিস বললে আমার চাকরি যাওয়া ছাড়া আর কিছুই হবে না। আর তার জন্য এই ঘটনা ঘটার একটা যুক্তিসঙ্গত কারণ খুঁজে বের করা ভীষণ জরুরি। এই শুনে নন্দু চাপা স্বরে আস্তে আস্তে বলল, সব ঘটনার কি যুক্তিসঙ্গত কারণ হতেই হবে ম্যানেজার বাবু? বিনয় নন্দুর এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। সে তার কথার উত্তরে বলল, এই 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 তুমি তুমি কি বলতে চাইছো বলো তো নন্দু? হ্যাঁ, কি বলতে চাইছো? এই কাজ মানুষে করেনি? হ্যাঁ, কোনো অমানবিক শক্তি এর জন্য দায়ী? নন্দু বিনয়ের এই কথার কোনো উত্তর দিল না। উল্টে সে সোজা হেঁটে গিয়ে ওই গর্তের ভেতরে এক লাফ মেরে ঢুকে গেল। তারপর কয়েক মিনিট পর গর্তের ভেতর থেকে নন্দুর আওয়াজ শোনা গেল, ও ম্যানেজার বাবু, একটু এদিকে এসে আপনার হাতটা বাড়াবেন, তাহলে আমার উঠতে একটু সুবিধা হবে। বিনয়কে নন্দু যা বলল সে তাই করল। বিনয়ের হাতের ওপর ভর করে নন্দু গর্ত থেকে উঠে আসলো, আর তার সঙ্গে ওই লাঙলটাও নিয়ে আসলো। বিনয় এবার লাঙলটাকে একবার ভালো করে লক্ষ্য করার সুযোগ পেল। তবে সেটায় আহামরি কোনো বৈচিত্র্য নেই, তার গায়ে শুধু অনেকটা মাটি লেগে আছে। নন্দু লাঙল থেকে যতটা সম্ভব হাত দিয়ে মাটিটা ঝেড়ে অনেকক্ষণ
ওটাকে উল্টে পাল্টে কি যেন পর্যবেক্ষণ করতে শুরু করলো। হঠাৎ নন্দুর মুখ চোখ পাল্টে গেল। সে উত্তেজনায় ছটফট করতে শুরু করলো। নন্দু এরকম ব্যস্ত হয়ে গেছে দেখে বিনয় তাকে জিজ্ঞেস করলো, আরে বাবা, কি হলো নন্দু? হ্যাঁ, তুমি হঠাৎ এরকম অস্থির হয়ে গেলে কেন? নন্দু এতটাই উত্তেজিত হয়ে গেছিল যে বিনয়ের এই প্রশ্নের উত্তর সে একবারে দিতে পারল না। শেষমেশ বিনয় নন্দুর কাঁধে হাত রেখে তাকে শান্ত করবার চেষ্টা করল। বিনয় আবার নিচু গলায় প্রশ্ন করল, আস্তে 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 শান্ত শান্ত হও নন্দু। নন্দু নন্দু আমাকে শান্ত হয়ে বলো, কি হয়েছে? তুমি এরকম কেন করছো? নন্দু বাগদি আর্তনাদ করে জবাব দিল, আপনি 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 নবীনবাবুর নম্বরটা এক্ষুনি জোগাড় করুন ম্যানেজার। বিনয় এই শুনে বলল, কেন কেন নন্দু, কি হয়েছে? হ্যাঁ, আমাদের আমাদের এই ধূপগুড়িতে একজন বাগদি ছিল। ওর নাম ছিল ধীরাজ। আজ থেকে প্রায় 3 বছর আগে ধীরাজ বাগদি গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায়। আমি তখন তাকে অনেক 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 খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। আচ্ছা 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 আচ্ছা, সে না হয় বুঝলাম আমি, কিন্তু হিমঘরের এই গর্তের সঙ্গে এসবের কি সম্পর্ক? এবার নন্দু উত্তেজনায় কাঁপতে কাঁপতে উত্তর দিল, আপনি আপনি বুঝতে পারছেন না কেন ম্যানেজার? এই লাঙলটা যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা ধীরাজ বাগদির সম্পত্তি ছিল। আজ আজ এত বছর পর এরকম আজগুবি ভাবে এটা আমরা খুঁজে পেলাম, তাও ঠিক সেই জায়গা থেকে যেখানে যেখানে ধীরাজের জমি ছিল। এই সব কিছুর কোনো এক বৃহত্তর মানে আছে। আপনি আপনি আর দেরি করবেন না ম্যানেজার বাবু, এক্ষুনি নবীন মুখুজ্জিকে একটা ফোন করে সবটা জানাতে হবে। নন্দু এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে ওই হিমঘরের লাইটগুলো দপ দপ করে জ্বলতে শুরু করলো। লাইটগুলো একবার জ্বলছে, তারপর পর মুহূর্তেই নিভে যাচ্ছে, তারপর আবার জ্বলে উঠছে। এটা দেখে শহুরে বিনয় পালেরও ভয় লাগতে শুরু করলো। এরপর নন্দু বিনয়ের একটা হাত শক্ত করে ধরল এবং তাকে একরকম টানতে টানতে হিমঘরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করল। বিনয় যেতে নারাজ। সে বলতে শুরু করলো, আমাকে 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 ছেড়ে দাও নন্দু, আমাকে ইলেকট্রিকের ঘরে গিয়ে একবার দেখতে হবে এই লাইটগুলোতে কি গড়বড় হলো। কিন্তু নন্দু বিনয়ের কোনো কথা শুনল না। সে এর উত্তরে বলল, এখন এখন দয়া করে কিছু করতে যাবেন না ম্যানেজার বাবু। আপনি বেরিয়ে আগে হিমঘরে তালা দিন, তারপর নবীন মুখুজ্জিকে সবটা খুলে বলুন। এখন এখানে বেশিক্ষণ থাকলে আমাদের বিপদ হতে পারে। চলুন চলুন। বিনয় বুঝতে পারল না কি করে নন্দুর ভেতরের আতঙ্ক আর উদ্বেগটা তার মধ্যেও ছড়িয়ে গেল। সে ইলেকট্রিক ঘরেও গেল না, আর এটাও বোঝার চেষ্টা করল না যে ওই গর্তটা কি করে হলো। সে নন্দুর সঙ্গে এক দৌড়ে ওই হিমঘর থেকে পালিয়ে গেল। হিমঘর থেকে বেরিয়ে ওর দরজায় তালা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আলোর দপদপানি হুট করে বন্ধ হয়ে গেল। বিনয় বুঝতে পারল যে গোটা হিমঘরের ভেতরে আবার অন্ধকার নেমে এসেছে। কোল্ড স্টোরেজ থেকে বেরিয়ে নন্দু বাগদি আর বিনয় পাল আবার সেই পুকুর পাড়ে গিয়ে বসল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। আজগুবি হোক বা যুক্তিসঙ্গত, হিমঘরের ভেতরের ওই গর্ত হওয়ার ঘটনা যে দুজনের মনেই একটা গভীর দাগ কেটেছে সেটা বুঝতে আর বাকি নেই। একটু পরে নন্দু পাড় থেকে উঠে পুকুরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর উবু হয়ে জলের দিকে ঝুঁকে পরপর হাত দিয়ে মুখে কয়েকটা জলের ঝাপটা মারল। তারপর কোমরের গামছাটা খুলে মুখ মুছতে মুছতে আবার বিনয়ের পাশে এসে বসল। কিছুক্ষণ সব চুপ। সূর্য অনেকক্ষণ আগেই অস্ত গেছে। আশেপাশে কয়েকটা ইলেকট্রিকের ল্যাম্পপোস্ট আছে বটে, তবে ল্যাম্পপোস্টের ওই সাদা আলোর জোর বড় কম। এর মধ্যে বিনয় আর নন্দু লক্ষ্য করল যে ওই ল্যাম্পপোস্টের আলোগুলো হঠাৎ তপতপ করতে শুরু করেছে। হিমঘর থেকে বেরোনোর সময় ভেতরের আলোগুলো যেমন করছিল, এখন এই ল্যাম্পপোস্টগুলোর সঙ্গেও ঠিক তাই হচ্ছে। বিনয় একটু উদ্বিগ্ন হয়ে নন্দুকে জিজ্ঞেস করল, এই গ্রামের ইলেকট্রিক্যাল লাইনে আছে কিছু হয়েছে নাকি নন্দু? হ্যাঁ, এই সবকটা আলো এরকম জ্বলছে নিচ্ছে কেন? নন্দু প্রথমে বিনয়ের এই কথার কোনো উত্তর দিল না। সে দীর্ঘ সময় ধরে ওই ল্যাম্পপোস্টের আলোগুলোর দিকে মন দিয়ে তাকিয়ে থাকল। তাকে দেখে মনে হলো
সে যেন কোনো একটা ঘোরের মধ্যে চলে গেছে। নন্দু কোনো উত্তর দিচ্ছে না দেখে বিনয় আবার প্রশ্ন করল, আরে কি হে নন্দু, আজকে ধূপগুড়ির ইলেকট্রিক লাইনে কিছু গড়বড় হলো নাকি? হ্যাঁ, যেখানেই যাচ্ছি বাতিগুলো এরকম অবাধ্য আচরণ করছে কেন? এবার নন্দু চাপা গলায় উত্তর দিল, কারণ আমার কাছে একটা আছে, কিন্তু সেটা আপনাকে বলে লাভ নেই। আপনাকে কোনো কিছুর কারণ দিলে তো আবার নিখুঁতভাবে যুক্তি সাজিয়ে দিতে হয়। আরে বাবা, তুমি কি আমাকে খোটা দিয়ে কথা বলার চেষ্টা করছো নাকি? হ্যাঁ নন্দু, যেটা সত্যি সেটাই বললাম ম্যানেজার বাবু। তাহলে তোমার এই আজগুবি ভৌতিক যুক্তিটা কি একবার শুনি। হ্যাঁ, গর্তের ভেতরে লাঙল টানা হয় তোমার বন্ধু ধীরাজ বাগ দিচ্ছিল, সেটা আমি বিশ্বাস করলাম, কিন্তু এই ইলেকট্রিকের গড়বড় দেখে তুমি কি বলবে? তোমার বন্ধুর ভূত এই ল্যাম্পপোস্টের ভেতরে ঢুকে গেছে বুঝি? হ্যাঁ, আপনি ছোটবেলা থেকেই মিরপুরে থাকেন তাই না? হ্যাঁ, তো তুমি হঠাৎ এই প্রশ্ন করছো কেন? শহরের জীবন আর গ্রামের জীবনের মধ্যে একটা পার্থক্য আছে ম্যানেজার বাবু। সারা জীবন শহরে থাকলে সেটা বোঝা সম্ভব হয় না। আপনারা যেভাবে সব বোঝেন আর এই গ্রামের লোকেরা যেভাবে সব বোঝে, তার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তবে ফারাক আছে বলেই আপনারা শহরের লোকেরা যাকে যুক্তি বলেন সেটাই যে ঠিক, আর আমরা গ্রামের লোকেরা যা বিশ্বাস করি সেটা যে ভুল, কুসংস্কার, হ্যাঁ, সেটা কিন্তু ভুলেও ভাববেন না। এই কথা শুনে বিনয় একটু থতমত খেয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, হ্যাঁ আচ্ছা, তাহলে আজকে বিকেল থেকে যেসব ঘটনা ঘটেছে সেটা দেখে তোমার এই গ্রামের বুদ্ধি বা গ্রামের যুক্তি, গ্রামের জীবন কি বলবে? এই শুনে নন্দু বাগদি জবাব দিল, আপনি যে পুকুরের পাড়ে বসে আছেন তার গা দিয়ে একসময় ধীরাজের অনেকটা ধান মাঠ ছিল। ধীরাজ নিখোঁজ হয়ে যাওয়ার পরে বেঁচে আছে না মরে গেছে আমি জানি না, তবে যদি ধীরাজ মারা গিয়ে থাকে তাহলে গ্রামের বুদ্ধি বলে যে ওর আত্মা এই গ্রামেই আছে, আর আজকে কোনো এক বিশেষ কারণের জন্য সে আত্মা নিজের পুরনো জমির উপর ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, নিজের জমির ওপর ধীরাজের আত্মা আজকেই কেন ঘুরে বেড়াচ্ছে সেটার কোনো উত্তর তোমার গ্রামের বুদ্ধি দিয়ে দিতে পারবে নাকি? না ম্যানেজার বাবু, সেই প্রশ্নের উত্তর একমাত্র নবীন মুখুজ্জে দিতে পারবে, যার ফোন নম্বরটা আপনি ছাড়া আর কেউ জোগাড় করতে পারবে না। বিনয় নন্দুর দিকে অনেকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকল। তারপর নিজের পকেট থেকে ফোন বের করে নন্দুকে বলল, আমি বাবুল স্যারকে ফোন করছি, দেখি তোমাদের ওই নবীনের নম্বর জোগাড় করে দিতে পারি কিনা। হ্যাঁ, এই বলে বিনয় উঠে দাঁড়িয়ে পুকুর পাড়ের একদম শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। নন্দু এপাশ থেকে দেখতে পেল যে বিনয় ফোনটা এক কানে দিয়ে কার সঙ্গে যেন কথা বলতে শুরু করেছে। নন্দু বাগদি আবার রাস্তার পাশের ওই ল্যাম্পপোস্টগুলোর দিকে তাকালো। মাঝে ল্যাম্পপোস্টের আলোর তপ্তপানি বন্ধ হয়ে গেছিল। নন্দু যেই মুহূর্তে আবার ল্যাম্পপোস্টের দিকে চোখ রাখল, অভাবনীয়ভাবে আবার সেই আলোর তপ্তপানি শুরু হয়ে গেল। নন্দু মনে মনে ভাবল, ধীরুকে সত্যি মনে ভূত হয়ে গেছে, আর সেই ভূতই কি নিজের বেদখল হয়ে যাওয়া ধান মাঠে আবার আজকে ফিরে এসেছে। যেই গ্রামের যুক্তির কথা আমি ম্যানেজার বাবুকে বললাম সেটা এই যুগে সত্যি খাটে তো। ইতিমধ্যে বিনয় ফিরে এসেছিল। নন্দুর ভাবনার স্রোত ভেঙে সে বলল, এই যে বাগদিমশাই, আপনার নবীন মুখুজ্জের নম্বর আমি জোগাড় করে ফেলেছি। এই শুনে নন্দু উত্তর দিল, তাহলে দাও, আমি আমার ফোন থেকে নম্বরটা ডায়াল মেরে দিই। তিনটে রিং হওয়ার পর নবীন মুখুজ্জে নন্দুর ফোনটা ধরল। নন্দু বলল, নমস্কার হুজুর, আমার নাম নন্দু বাগদি। আমি আশা করি আপনি আমাকে ভুলে যাননি। লাইনের ওপার থেকে নবীন মুখুজ্জে উত্তর দিল, ওরে বাবা, কি সৌভাগ্য! হ্যাঁ, ধূপগুড়ির নন্দু যে, ওই বাগদির বেড়া হঠাৎ আমাকে মনে করলো কেন আজকে? আমি আপনাকে একটা দরকারে ফোন করলাম হুজুর। দরকারে আমাকে? আর দেখো বাবা, আমার টাকা পয়সা চেয়ে বসো না, তোমাদের বাগদিদের আবার আমি বিশেষ ভরসা করি না কিনা। না না হুজুর, টাকা পয়সা চাইবো না, ছি ছি। আমি আপনাকে ফোন করলাম ওই ওই আপনার ওই হিমঘরের বিষয়ে। আমার
হিমঘর? আরে না না, ওই হিমঘর তো আমি বাবুল দাসকে বেচে দিয়েছি নন্দু। ওর কোনো দায়িত্ব আর এখন আমার নয়। আমি আমি সেটা জানি হুজুর। আমার বলা একটু ভুল হয়েছে বোধ হয়। ব্যাপারটা আসলে ওই ধীরাজ বাগদিকে নিয়ে, মানে আমাদের ধূপগুড়ির সেই ধীরু। লাইনের ওপারে নবীন মুখুজ্জে হঠাৎ ধীরাজের নাম শুনে চুপ করে গেল। কোনো উত্তর পাচ্ছে না দেখে নন্দু আবার বলল, হুজুর হুজুর, আপনি কি লাইনে আছেন? নবীন মুখুজ্জে এবার তাড়াতাড়ি উত্তর দিল, আছে, বলো বলো, ধীরুকে নিয়ে তুমি কি বলছিলে বলো। হুজুর, আমি আমি গ্রামে কানাঘুষে শুনতে পেলাম যে ওই হিমঘরের পেছন দিকে নাকি রহস্যজনকভাবে একটা গর্ত হয়ে গেছে। ওই গর্ত কি করে হলো এই নিয়ে ম্যানেজার বাবুও কিছু বলতে পারছেন না। এছাড়া হিমঘরের ভেতরে ইলেকট্রিকের লাইনেও গড়বড় হচ্ছে, আলোগুলো একবার করে চলছে একবার করে নিচ্ছে। গর্ত হয়ে গেছে? আরে বাবা, তুমি এসব আমাকে বলছো কেন নন্দু? আর ওই গর্তের সঙ্গে ধীরুবাগদির কি সম্পর্ক? হুজুর, ওই গর্তের ভেতরে একটা লাঙল পাওয়া গেছে। যারা লাঙলটা চোখে দেখেছে তারা বলছে ওটা নিঃসন্দেহে নিখোঁজ হয়ে যাওয়া ধীরাজ বাগদির লাঙল। আসলে হুজুর, হিমঘরের ওই পেছন দিকটা তো আগে ধীরাজের ধান মাঠের অংশ ছিল। আর দেখুন, হঠাৎ করে ওইখানে ওর লাঙলটা এরকম আজগুবি কায়দায় পাওয়া গেল। মানে ব্যাপারটা আমার মতো ভালো ঠেকছে না হুজুর। আমি জানি আপনি এখন আর এসবের মধ্যে নেই, আপনি তো ধূপগুড়িতে থাকেনও না, কিন্তু তাও আমার মনে হলো বিষয়টা আপনাকে একবার জানানো উচিত হুজুর। লাইনের ওপারটা আবার অনেকক্ষণ নিঃশব্দ হয়ে গেল। এরপর নিস্তব্ধতা ভেঙে নবীন মুখুজ্জে নন্দুকে জিজ্ঞেস করল, আচ্ছা নন্দু, আজকের তারিখটা কি? নন্দু উত্তর দিল, আজকে তো স্যার ওই ইংরেজি মাসের মার্চের 13 তারিখ। কিন্তু এই প্রশ্ন আপনি কেন করছেন? আবার ওপারে কিছুক্ষণ চুপ। তারপর হঠাৎ নবীন মুখুজ্জের গলার স্বর পাল্টে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আচ্ছা, স্টোরেজের ম্যানেজারের সঙ্গে তোমার পরিচয় আছে? হ্যাঁ হুজুর, আছে। সে কি এই ঘটনার কথা বাবুল দাসকে বলে দিয়েছে? মানে এই ব্যাপারে তুমি কি জানো? হ্যাঁ, ম্যানেজার বাবু আমার পাশেই আছে হুজুর। সে ওই বাবলু দাসকে কিছু বলেনি এই ভয়ে যে তার চাকরিটা চলে যাবে। ঘটনাগুলো তো আসলে ঠিক স্বাভাবিক নয় হুজুর। যাক, তাও ভালো। শোনো নন্দু, তুমি ওই ম্যানেজারকে বলে দাও এখন বাবুলকে কিছু না বলতে। আর ওই ম্যানেজারকে এটাও বলো যে ও চাকরি নিয়ে চিন্তা না করতে। বাবুলকে এখন কিছু না বললে চাকরি নিয়েও টানাটানি হবে না, আমি কথা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে হুজুর, সে না হয় আমি ম্যানেজার বাবুকে বলে দেবো। আর শোনো নন্দু, আমি আজ রাতেই ধূপগুড়ি আসছি 3 জন লোককে নিয়ে। তুমি ওই ম্যানেজারকে নিয়ে আমার ধূপগুড়ির পুরোনো বাড়িতে একটু অপেক্ষা করো। আমি তোমাদের দুজনের সঙ্গে ওখানেই দেখা করব। আর আমি আসার আগে তোমরা কেউ ওই কোল্ড স্টোরেজে ঢুকো না, কিন্তু মানে বিপদ হতে পারে। নন্দুর উত্তরের অপেক্ষা না করেই নবীনবাবু ফোন রেখে দিল। বিনয় এবার নন্দুকে জিজ্ঞেস করল, এই নবীন মুখুজ্জে হঠাৎ তোমাকে আজকের তারিখটা কেন জিজ্ঞেস করলো বলো তো? নন্দু এই শুনে একবার ল্যাম্পপোস্টের দিকে অন্যমনস্ক হয়ে তাকালো। তারপর পর মুহূর্তেই আবার বিনয়কে উদ্দেশ্য করে বলল, আমি আপনাকে বললাম না ম্যানেজার বাবু, আজকে কোনো একটা বিশেষ দিন। আর দিনটা ঠিক কী কারণে বিশেষ সেটা বোধহয় নবীন মুখুজ্জে মনে করে ফেলেছে। নন্দু বাগদি আর বিনয় পাল এখন নবীন মুখুজ্জের পুরনো বাড়িতে বসে আছে। নবীনের পুরনো বাড়ির উঠোনে বসে বিনয় বা নন্দু কেউই অনেকক্ষণ কোনো কথা বলল না। তাদের পাশে ওই মাটি মাখা লাঙলটা পড়ে আছে। বিনয় দীর্ঘ নীরবতা ভেঙে নন্দুকে প্রশ্ন করল, আচ্ছা নন্দু, এই ধীরাজের নিখোঁজ হওয়ার পেছনে কি নবীন স্যারের কোনো হাত থাকতে পারে? নন্দু এতক্ষণ অন্যমনস্ক হয়ে ধীরাজের লাঙলটার দিকে তাকিয়েছিল। বিনয়ের প্রশ্ন শুনে সে তার দিকে তাকিয়ে জবাব দিল, ব্যাপারটা ভারী আশ্চর্য রকম ম্যানেজার বাবু। আজকে হিমঘরের যে দিকটা ওই গর্ত হয়েছে সেখানে আগে ধীরাজের একটা ধান মাঠ ছিল। নবীন মুখুজ্জে বহুবার ধীরাজকে বলেছিল ওই জমি তাকে বিক্রি করে দিতে, কিন্তু
ধীরাজ কিছুতেই রাজি হচ্ছিল না। তারপর হঠাৎ একদিন ধীরাজ নিখোঁজ হয়ে যায়। আর তার কদিন পরেই আমরা দেখি যে নবীন মুখুজ্জে ধীরাজের জমি নিজের নামে করিয়ে নিয়েছে। কিন্তু জমি হাত করতে হলে তো ধীরাজের আঙুলের টিপসই ছাড়া সেটা সম্ভব হতো না। এটাই তো সবচেয়ে বড় রহস্য ম্যানেজার বাবু। এর মানে এটাই যে নবীন মুখুজ্জে ধীরাজের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে অনেক কিছু জানে। কিন্তু জানা সত্ত্বেও সে ইচ্ছে করে সেটা চেপে রাখছে, তাই তো? এবার প্রশ্ন এটাই যে ওই উঁচু জাত জমিদারের বেটা আর কতক্ষণ সেসব কথা চেপে রাখতে পারবে। ঠিক এই সময় বাড়ির বাইরে গাড়ির ইঞ্জিনের আওয়াজ শোনা গেল। বিনয় আর নন্দু দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ওই সুমো গাড়ির সামনের সিটে নবীন মুখুজ্জে বসে আছে। তাছাড়া নবীনের পাশে গাড়ির ড্রাইভার আর মাঝের সিটে দুজন মাঝবয়সী লোক আছে। নবীন এক মুহূর্ত সময় নষ্ট না করে নন্দু আর বিনয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা দুজন চটবার গাড়ির পেছনে গিয়ে বসে পড়ো, আমরা এক্ষুনি কোল্ড স্টোরেজে যাবো। বিনয় আর নন্দু বাধ্য দুই ছাত্রের মতো ওই সুমোর পেছনে গিয়ে বসে পড়ল। বোঝা গেল গাড়ির ভেতরে সবার মধ্যে একটা চাপা উদ্বেগ কাজ করছে। গাড়ির বাইরে সবকিছু ঘুটঘুটে অন্ধকার। আগে এই পাড়ায় উঁচু জাতের জমিদাররা থাকতো বলে বাকি গ্রামবাসীরা এদিকে বসতি বানানোর সাহস করেনি। তাই গোটা রাস্তায় ওই গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কোনো আলোর সূত্র নেই। হিমঘরে পৌঁছতে 10 মিনিটের বেশি সময় লাগলো না। গাড়িটা হিমঘরের সামনে এসে দাঁড়ালো। তারপর একে একে সবাই গাড়ি থেকে নেমে গেল। নবীন মুখুজ্জে বিনয়কে উদ্দেশ্য করে বলল, ম্যানেজার যাও গিয়ে স্টোরেজে তালা খোলো। বিনয় নবীনের আজ্ঞা মেনে তাড়াতাড়ি গিয়ে হিমঘরের তালাটা খুলল। তালা খোলার সঙ্গে সঙ্গে হিমঘরের সবকটা আলো একসঙ্গে তপ করে জ্বলে উঠল। নবীন এই দেখে নন্দুকে প্রশ্ন করল, তুমি আমাকে ফলে বললে না যে স্টোরে ইলেকট্রিক সার্কিটের একটা সমস্যা আছে, তাহলে হঠাৎ এই আলোগুলো জ্বলে উঠলো কি করে? নন্দু উত্তর দিল, বিশ্বাস করুন হুজুর, আমি সত্যি কিছু জানি না। সেই বিকেল থেকে স্টোরেজে যা হচ্ছে তার কোনো মাথা মুন্ডু আমি বুঝতে পারছি না, আপনাকে কি করে বলবো। এই শুনে নবীন আস্তে আস্তে বলল, বুঝলাম, চলো এবার ভেতরে যাওয়া যাক। নবীন, নন্দু, বিনয়, গাড়ির ড্রাইভার আর বাকি দুজন সবাই একসঙ্গে হিমঘরের ভেতরে ঢুকে গেল। 6 জন ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আবার হিমঘরের সব আলো এক ধাক্কায় নিভে গেল। চারিদিক অন্ধকার, চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না। অন্ধকারে নবীনের গলার আওয়াজ শোনা গেল, সবাই নিজের ফোন বের করে একটু আলো দাও তো। পর মুহূর্তেই 6টা টর্চের আলো একের পর এক জ্বলে উঠল। এবার বিনয় বলল, আপনাদের আমি একবার গর্তটা দেখাই, আসুন। নন্দু আর বিনয়ের পেছনে বাকিরা হাঁটতে শুরু করল। একটু এগোতেই সবার কানে একটা আওয়াজ এলো। আওয়াজটা শুনে মনে হলো যেন কেউ লোহার কোনো যন্ত্র দিয়ে মাটি কাটছে। আওয়াজটা ঘড়ির কাঁটার মতো নিয়ম মেনে হচ্ছে। শব্দটা শুনে সবাই এবার ভয় পেয়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, বন্ধ হিমঘরের ভেতরে কেউ কি করে ঢুকে আসতে পারে? নবীন মুখুজ্জে কাঁপা কাঁপা গলায় তার লোকগুলোকে নির্দেশ দিল, অশোক, আব্দুল, রাজু, তোমরা এগিয়ে গিয়ে একটু দেখো তো এই আওয়াজটা কোত্থেকে আসছে। ওই 3 জন লোকের কারুর যে এই নির্দেশ মানার কোনো ইচ্ছে ছিল সেটা মনে হলো না। তবে মালিকের কথা না রেখে ওরাই বার যাবে কোথায়? অগত্যা ওরা নবীনের কথা মতো এগিয়ে গেল ওই বিদঘুটে আওয়াজের সূত্র খুঁজে বের করতে। এরপর ওই হিমঘরে যা যা হলো সেটা কোনো সুস্থ মানুষকে গিয়ে বললে সে কোনো মতে এই কথা বিশ্বাস করবে না। অশোক, আব্দুল আর রাজু এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 3 জনের সম্মিলিত একটা আর্তনাদ বাকিদের কানে এলো। আর্তনাদগুলো হাওয়ায় মিলিয়ে যাওয়ার ঠিক পরে আরেক রকম শব্দ নবীন,
নন্দু আর বিনয়ের কানে এলো তিনটে পরিষ্কার আওয়াজ। ভারী কোনো বস্তা মাটিতে ফেললে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম। নবীন, নন্দু আর বিনয় দৌড়ে গিয়ে ওই গর্তের সামনে দাঁড়ালো। তিনটে টর্চের আলো একসঙ্গে ওই গর্তের দিকে তাক করে ওরা দেখতে পেল যে অশোক, আব্দুল আর রাজু গোটা চত্বরে কোথাও নেই। শুধু একটা লোক ওই গর্তের ঠিক ধারে ওদের দিকে পিঠ দেখিয়ে দাঁড়িয়ে আছে। নন্দু বিনয়ের হাতটা শক্ত করে ধরল। তারপর একটা কাঁপা ফিসফিসে গলায় বিনয়কে বলল, ম্যানেজার বাবু, ওই ওই সামনের লোকটার পিঠে ওটা কি চুরি বলে মনে হচ্ছে না? এরপর নবীন মুখুজ্জে পাগলের প্রলাপ বলার মতো চিৎকার করতে শুরু করলো, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তোকে আমি আমার লোক তোকে নিজের হাতে খতম করে পুঁতে দিয়ে এসছিল জমিতে। তারপর গর্তের সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কথা বলে উঠল। একটা ভয়ঙ্কর কর্কশ গলা এসে বলল, যাক, নবীন মুখুজ্জে একটা বাগদির বাচ্চাকে চিনতে পেরেছে। তাহলে যারা আমাকে 3 বছর আগে আমার ধান মাঠের জমিতে পুঁতে দিয়ে গেছিল, আজ আমি ওদের সঙ্গে ঠিক তাই করব। নবীন মুখুজ্জের হাত থেকে তার ফোনটা পড়ে গেছে। সে মৃগী রুগীর মতো কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছে এবং বলছে, এটা কোনো মানুষের গলা হতে পারে না, এটা কিছুতেই কোনো মানুষের গলা হতে পারে না। এবার ওই কর্কশ গলার লোকটা উত্তর দিল, যার গলার নলি তোরা কেটে দিলি তার গলা সাধারণ হবে কি করে? এই বলে ওই কর্কশ গলার লোকটা বিনয় আর নন্দুর দিকে ঘুরে দাঁড়ালো। নন্দুর মনে হচ্ছে যাকে ও চোখের সামনে দেখছে সে আর যাই হোক মানুষ হতে পারে না, কিন্তু এই অমানবিক শরীরটাকে নন্দু চেনে। তার গলার নলিটা কাটা, গলা থেকে গল গল করে রক্ত পড়ছে। এবার সেই প্রাণীটা নন্দুর চোখে চোখ রাখল আর আলতো করে হাসল। কেমন আছো নন্দুদা? নন্দু অবাক হয়ে উত্তর দিল, তিরু তিরু, এটা কি সত্যি তুই? হ্যাঁ নন্দুদা, এটা সত্যি আমি। তারপর নন্দু আর বিনয়ের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। নন্দু, বাগদি আর বিনয় পাল যখন চোখ খুলল, ওরা বুঝতে পারল যে ওরা একটি ধান মাঠের ওপর শুয়ে আছে। আকাশে একটা কমলা রঙের আভা দেখা যাচ্ছে। সূর্য উঠতে বোধহয় আর বেশি দেরি নেই। নন্দু আর বিনয় দুজন একেবারে হতভম্ব হয়ে দুজনের দিকে তাকালো। ওরা কোথায় আর এখানে ওরা এলোই বা কিভাবে? একটু আগেই তো ওরা ওই অন্ধকার হিমঘরটায় ছিল নবীন মুখুজ্জের সঙ্গে, আর তাদের সঙ্গে ছিল কোনো এক গলা কাটা অশরীরী, যে নিজেকে ধীরাজ বাগদি বলে দাবি করছিল। দুজনের মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, তাহলে কি সবটাই কল্পনা ছিল? বিকেলবেলা ওই হিমঘর থেকে বেরোনোর পর যা যা ঘটেছে তার কিছুই কি সত্যি নয়? দুজনের জ্ঞান ফেরার পর বিনয় প্রথমবার কথা বলে উঠল। সে নন্দুর দিকে তাকিয়ে বলল, এটা আমরা কোথায় এসে পড়লাম নন্দুদা? নন্দু একবার ভালো করে চারপাশটা লক্ষ্য করল। তারপর বিনয়কে উদ্দেশ্য করে গম্ভীর গলায় উত্তর দিল, আমার ঠিক মাথা কাজ করছে না ম্যানেজার বাবু। হতে পারে আমরা বদ্ধ উন্মাদ হয়ে গেছি, বাস্তবের জ্ঞান আমাদের লোপ পেয়েছে। তবে এইটুকু আমি ঠাওর করে বলতে পারি যে আমরা যেখানে আছি এই জায়গা আমার চেনা, এটা ধূপগুড়ি। বিনয় এই শুনে আরো বেশ খানিকটা অবাক হয়ে গেল। সে আবার প্রশ্ন করল, হ্যাঁ, আরে তুমি কি বলছোটা কি নন্দুদা? এটা ধূপগুড়ি কি করে হয়? রাস্তায় ল্যাম্পপোস্ট নেই, দোতলা কোনো বাড়ি নেই, আশেপাশে একটা লোকও নেই। এ তো কোনো এক ধ্যারে গোবিন্দপুর। নন্দু এবার হাঁটুতে ভর করে মাটিতে বসে পড়ল। তারপর বিনয়কে বলল, আমি বললে আপনি বিশ্বাস করবেন? বিনয় পাল্টা প্রশ্ন করল, আরে বাবা, ব্যাপারটা খুলে না বললে অবিশ্বাসের বিষয় আসছে কোথা থেকে? এটা ধূপগুড়ি ম্যানেজার বাবু,
কিন্তু বর্তমানে ধূপগুড়ি না, 10 বছর আগের ধূপগুড়ি। বিনয় অনেকক্ষণ হাঁ করে নন্দুর দিকে তাকিয়ে থাকলো। তারপর আমতা আমতা করে ফের জিজ্ঞেস করলো, 10 বছর আগে ধূপগুড়ি মানে? আরে কি বলতে চাইছো নাকি তুমি? ওই নবীন মুখুজ্জি আর ওর লোকগুলো তো আমাদের সঙ্গে ছিল, তারা গেল কোথায়? নন্দু জবাব দিল, আমরা যেখানে কিছুক্ষণ আগে ছিলাম ঠিক ঠিক সেখানেই আছি, শুধু সময়টা 10 বছর পিছিয়ে গেছে। এখনো নবীন মুখুজ্জে ওই হিমঘরটা তৈরি করেনি। আর ওই হিমঘর তৈরি হয়নি বলে ল্যাম্পপোস্টও বসেনি, রাস্তা ঢালাইও হয়নি, দোতলা কোনো বাড়িও ওঠেনি এই গ্রামে। আরে তুমি তো বুঝতে পারছো নন্দু, তুমি যে কথাগুলো বলছো সেটা পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে। জানি জানি ম্যানেজার বাবু, তবে আপনি কি অস্বীকার করতে পারবেন যে একটু আগে আপনিও চোখের সামনে ওই গলা কাটা অশরীরী রূপটাকে দেখেছেন? এই শুনে বিনয় চুপ করে গেল। নন্দু বাগদি আবার বলল, এটা আমাদের পুরনো বাগদি পাড়া, আমি নিশ্চিত। আর আমরা এই যে জমিতে দাঁড়িয়ে আছি সেটা ধীরাজের ধান মাঠ। বিনয় জিজ্ঞেস করল, ধীরাজের ধানমাঠ? মানে যেই অশরীরীর সঙ্গে আমাদের একটু আগে সাক্ষাৎ হলো, এটা তার ধানমাঠ? তাও 10 বছর আগের একটা সময়। তুমি যে কথাগুলো বলছো সেগুলো কি তোমার নিজের কানে যাচ্ছে না নাকি? নন্দু এবার উঠে দাঁড়ালো। তারপর আঙুল দিয়ে একদিকে ইশারা করে বলল, আমায় বিশ্বাস করছেন না, করবেন না, কিন্তু নিজের চোখকে কি অবিশ্বাস করতে পারবেন? নন্দু যেদিকে ইশারা করছে সেদিকে এবার বিনয় তাকালো, আর পরিষ্কার দেখতে পেল যে একজন ওদের দিকে হেঁটে আসছে। তার পরনে শুধু লুঙ্গি আর তার হাতে একটা লাঙল। বিনয় প্রশ্ন করল, ওটা 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 কে হেঁটে আসছে আমাদের দিকে? নন্দু উত্তর দিল, ওটা আর কেউ নয়, ওটা আমাদের ধীরু। এই বলে নন্দু ছুটে গেল লোকটার দিকে। বিনয় ও নন্দুর পেছন পেছন ছুটল। নন্দু লোকটার সামনে দাঁড়িয়ে উত্তেজনায় চিৎকার করে বলল, এই ধীরু, ধীরু, এই ধীরু, আমি 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 নন্দুদা, আমাকে চিনতে পারছিস? কিন্তু লাঙল হাতে ওই লোকটা নন্দুর চিৎকার শুনে কোনো সাড়া শব্দ করল না। লোকটাকে দেখে মনে হলো যেন সে নন্দুর কোনো কথাই শুনতে পাচ্ছে না। যখন নন্দু বুঝল যে তার চিৎকার করে কোনো লাভ নেই, তখন সেও চুপ করে গেল। ইতিমধ্যে বিনয় লক্ষ্য করল যে ধান মাঠের উল্টো দিক থেকে 3টে লোক ধীরাজের দিকে হেঁটে আসছে। লোকগুলো যত কাছে আসছে বিনয়ের ওদের দেখে ততই চেনা মনে হচ্ছে। ওই 3টে লোক হাঁটতে হাঁটতে এবার একেবারে ধীরাজের সামনে এসে দাঁড়ালো। ওই 3টে লোককে দেখে নন্দু বলল, এরা তো অশোক, আব্দুল আর রাজু। নবীন মুখুজ্জে গাড়ি করে যেই 3টে লোককে নিয়ে একটু আগে ধূপগুড়িতে এসেছিল, ওদের ডাকলেও কি ওরা সাড়া দেবে না? এই শুনে বিনয় একবার ওদের 3 জনের নাম ধরে ডাকল, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। নন্দু আর বিনয়ের মনে হলো যেন ওরা অদৃশ্য হয়ে গেছে বাকিদের কাছে। ওরা যেই ধান মাঠেই দাঁড়িয়ে আছে সেটা এই বাকি 4 জন দেখতেই পাচ্ছে না। অশোক, আব্দুল আর রাজুর দিকে ধীরাজ এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। তারপর বলল, এটা আমার ধানমাঠ, পরের সপ্তাহে আমাকে জমিতে বীজ ফেলতে হবে। এখন আমি মাটি কাটবো, আপনারা সরে দাঁড়ান। 3 জনের কেউই প্রথমে ধীরাজের এই কথার কোনো উত্তর দিল না। তারপর 3 জনের মাঝে দাঁড়িয়ে থাকা আব্দুল ধীরাজের আরেকটু কাছে এসে দাঁড়ালো আর নিজের প্যান্টের পকেট থেকে বিড়ি বের করে সেটা ধরালো। বিড়িতে প্রথম টানটা মেরে লোকটা নির্লজ্জের মতো পুরো ধোঁয়াটা ধীরাজের মুখে ছাড়ল। তারপর একটা চাপা গলায় বলল, এই বাগদির বেটাটা কদিন ধরে বহুত বাড় বেড়েছে কিন্তু। ধীরাজ হাতের লাঙলটাকে আরেকটু শক্ত করে জবাব দিল, আমাকে নিয়ে আপনাদের এত ভাবতে হবে না। এই কাক ভরে আমার খেতে আপনারা কি কাজে এসেছেন সেটা বলুন। আপনারা তো এই ধূপগুড়ের নন, বাইরের লোক। আমার এই বিড়িটা শেষ হতে আরো 2 মিনিট লাগবে, তার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নে তুই কি করবি। আরে আপনারা তো আজব লোক। কিসের কি করবো আমি? আমার কাছে এই টাকার বান্ডিলটা আছে, একবারে কর করে টাকাটা নিয়ে কাগজে সই করে এই জমিটা ছেড়ে দে আমাদের। ও তাহলে আপনাদের আমার জমির উপর নজর? হ্যাঁ, আপনারা বুঝি ওই নবীন মুখুজ্জের ভাড়া করা গুন্ডা? লোকটা ধীরাজের এই কথার কোনো উত্তর দিল না, চুপচাপ তার বিড়িতে টান মারতে লাগলো। পরের কয়েক সেকেন্ডের মধ্যে বিড়িটা শেষ হয়ে গেল আর লোকটা নিজের অন্য পকেট থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করে ধীরাজের দিকে ছুঁড়ে দিল। ধীরাজ পিছিয়ে যেতে
টাকার বান্ডিলটা মাটিতে পড়ে গেল। এটা দেখে লোকটার ভুরুটা কুঁচকে গেল। সে ধীরাজকে উঁচু গলায় প্রশ্ন করল, তোর এত চুলকানি কিসের বে বাগদির বাচ্চা? এর আগে কোনোদিন এত টাকার চোখে দেখেছিস? টাকাটা আর বাড়তি ঝামেলা না করে নিয়ে নে, নাহলে কিন্তু ফল ভালো হবে না। ধীরাজ এই শুনে শান্ত গলায় বলল, গরিব মানুষকে সব ফাঁকা হুমকি দিয়া কোনো লাভ নাই। আপনি বরং একটা কাজ করুন, ওই টাকার বান্ডিলটা নিজের কাছে রেখে দিন, ওটা বোধহয় আপনারই কাজে লাগবে। এই শুনে লোকটা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর পেছনে ঘুরে রাজু আর অশোককে বলল, তোরা এদিকে আয়, এসে এই বাগদির আগে চেপে ধর, প্রাণে না মারলে শালা নিচু জাতের শিক্ষা হয় না। রাজু আর অশোক আব্দুলের কথা মতো কাজ করতে যাচ্ছিল, কিন্তু কেউ কিছু বোঝার আগে ধীরাজ যে তাদের দিকে লাঙল নিয়ে ছুটে আসবে সেটা তারা ধারণা করতে পারেনি। ধীরাজ ছুটে গিয়ে এক ধাক্কায় আব্দুলকে মাটিতে ফেলে দিল। তারপর সে রাজু আর অশোককে লক্ষ্য করে তার ওই লাঙলটা দিয়ে আঘাত করার চেষ্টা করলো। ইতিমধ্যে রাজু আর অশোক তাদের পকেট থেকে মাঝারি মাপের দুটো ছুরি বের করে ফেলেছে, কিন্তু ধীরাজের ওই লাঙলের ভয়ে তারা কেউই এগোনোর সাহস পাচ্ছে না। কিন্তু ধীরাজের এই আক্রমণ সে বেশিক্ষণ চালিয়ে যেতে পারল না। ধীরাজ রাজু আর অশোককে ঠেকিয়ে রাখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে সে লক্ষ্যই করেনি যে আব্দুল আবার উঠে দাঁড়িয়েছে ছুরি হাতে। পেছন থেকে আব্দুল এসে কখন যে তার পিঠে একটা ছুরি গেঁথে দিয়েছে সেটা ধীরাজ বুঝতেই পারেনি। ছুরিটা পিঠে ঢোকার সঙ্গে সঙ্গে সে যন্ত্রণায় একটা আকাশ ফাটা চিৎকার করে উঠল এবং সে হাতের লাঙলটা ফেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আব্দুল এবার রাজু আর অশোকের দিকে তাকিয়ে বলল, মালটা মরে যাওয়ার আগে তাড়াতাড়ি কাগজটা দে। রাজু দৌড়ে এসে আব্দুলের হাতে একটা কাগজ দিল, সঙ্গে স্ট্যাম্পের কালি। আব্দুল আরশোলার মতো কাতরাতে থাকা ধীরাজের একটা হাত চেপে ধরে ওর বুড়ো আঙুলে একটু কালি মাখিয়ে দিল। তারপর বুড়ো আঙুলটা চেপে দিল ওই কাগজের একটা বিশেষ অংশে। এই কীর্তিকলাপ শেষ করে আব্দুল ধীরাজকে উদ্দেশ্য করে বলল, মালটা মরে যাওয়ার আগে তাড়াতাড়ি কাগজটা দে। দেখলি তো বাগদির বাচ্চা, বেশি বাড়াবাড়ি করলে কি হয়, টাকাও পেলি না, আবার তোর জমিটাও হাতছাড়া হয়ে গেল। এদিকে ধীরাজ বাগদির পিঠ থেকে গল গল করে রক্ত পড়ছে। তার মুখ চোখ কষ্টে কুঁকড়ে গেছে, কিন্তু ওই অবস্থাতে সে চেঁচিয়ে বলতে লাগলো, কাউকে ছাড়বো না, এর প্রতিশোধ না নিয়ে আমি কিছুতেই শান্ত হব না। আমার এই ধান মাঠের ওপর দাঁড়িয়ে তোরা জীবনেও ব্যবসা করতে পারবি না। আব্দুল এবার বাকি দুজনের দিকে তাকিয়ে বলল, এই আমাদের কাজ হয়ে গেছে, এক কাজ কর, এই বাগদির গলার নলিটা কেটে দে, এই যাত্রাওয়ালা চিৎকার আর নেওয়া যাচ্ছে না। এই শুনে অশোক জিজ্ঞেস করলো, গলার নলি কেটে গিয়ে এখানেই ফেলে রাখবো? না না, সেটা রিস্ক হয়ে যাবে। তোরা একটা কাজ কর, ওই লাশটা এই জমির নিচেই পুঁতে দে, দরকার হলো ওই বাগদির লাঙলটা ব্যবহার কর। যা যা, দেরি করিস না, আমি যাই মুকুজ্জদার বাড়িতে একবার যাই, কাজটা হয়ে গেছে সেটা তো জানাতে হবে। আব্দুলের কথা মতো ওই দুটো লোক ধীরাজের গলা কেটে লাঙল দিয়ে মাটি খুঁড়ে ওর লাশটা ধান মাঠের জমিতেই পুঁতে দিল। এই পুরো সময়টা নন্দু আর বিনয় ওই ধান মাঠেই দাঁড়িয়েছিল। তাদের দুজনেরই শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেছে। তারা চাইলেও এক পা নড়াচড়া করতে পারছে না। নন্দু মনে মনে ভাবছে, তাহলে 10 বছর আগে ধীরাজ বাগদি আসলে নিখোঁজ হয়নি, তাকে নবীন মুখুজ্জের লোক এসে খুন করে তার নিজেরই জমিতে পুঁতে দিয়েছিল, ঠিক যেভাবে আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটল। নন্দু বোধহয় এসব পুরনো কথা ভাবতে ভাবতেই একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ বিনয়ের চিৎকার শুনে তার হুঁশ ফিরল। বিনয় বলল, ওই দেখো নন্দু, ধীরাজকে ওরা যেখানে পুঁতে রেখে গেছিল সেই মাটিটা আবার নড়ছে। নন্দু ভালো করে মাটিটার দিকে তাকাতে বুঝতে পারল যে বিনয় ঠিক কথাই বলছে। মুহূর্তের মধ্যে ধান মাঠের মাটি ফুঁড়ে সেই ধীরাজ বাগদি বেরিয়ে এলো, যাকে এক্ষুনি আব্দুল, রাজু আর অশোক খুন করেছে। তার গলার নলিটা কাটা, পিঠ থেকে গল গল করে রক্ত পড়ছে, তবে আশ্চর্যভাবে তার চোখ দুটো খোলা, আর সেই চোখ এক দৃষ্টে চেয়ে আছে নন্দু আর বিনয়ের দিকে। হিমঘরে দেখা সেই অশরীরীর সঙ্গে এই রক্তাক্ত ধীরাজের চেহারার অবিকল মিল।
নন্দু মনে অনেকটা সাহস জমা করে তারপর ওই রক্তাক্ত শরীরটার দিকে তাকিয়ে বলল, ধীরু, ধীরু, এসব এসব কি হচ্ছে ধীরু? আমরা যা দেখছিস এসব এসব কি সত্যি? ওদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকা রক্তাক্ত মূর্তিটা সেই কর্কশ চাপা গলায় উত্তর দিল, সব সত্যি নন্দুদা। তোমরা হিমঘরে যেটা দেখলে সেটাও সত্যি, এখানে যেটা হলো সেটাও। নবীন মুখুজ্জে আর ওর গুন্ডাদের শুধু প্রাণে মারলেই হতো না, যেইভাবে আমাকে 10 বছর আগে খুন করা হয়েছিল সেই ঘটনার সাক্ষী আমি রেখে যেতে চেয়েছিলাম। মরে যাওয়ার পরের দিন থেকেই আমার অতৃপ্ত আত্মা এই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, তাও গত 10 বছর ধরে। আমি আর পাচ্ছি না নন্দুদা, আমি বড় ক্লান্ত। নন্দু এই শুনে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। সে কাঁদতে কাঁদতে ওই রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে বলল, আমি তোকে বিশ্বাস করি থিরু। আমি নিজের চোখের সামনে যা দেখলাম সবটা বিশ্বাস করি। আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর প্রতিবেশী হয়ে তোকে বাঁচাতে পারিনি। ধীরাজ বাগদির রক্তাক্ত চেহারা উত্তর দিল, কেঁদো না নন্দুদা, সময় হয়ে গেছে, এবার আমি আসি। এই কথাটা শোনার পর নন্দু আর বিনয়ের চোখের সামনে আবার সব অন্ধকার হয়ে গেল। ওরা যখন আবার চোখ খুলল তখন ওরা নবীন মুখুজ্জের ধূপগুড়ির বাড়ির উঠোনে শুয়ে আছে। সকাল হয়ে গেছে, সূর্যের জোরালো তাপ তাদের গায়ে লাগছে। জ্ঞান ফিরতেই নন্দু আর বিনয় বেরিয়ে গিয়ে এদিকে ওদিকে ছুটে বেড়াতে শুরু করলো। রাস্তায় যাকে দেখতে পাচ্ছে তাদেরকে ধরে উন্মাদের মতো প্রশ্ন করছে নবীন মুখুজ্জে আর তার হিমঘর নিয়ে। তবে তারা যে বর্তমানের ধূপগুড়িতে আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওদের জ্ঞান ফেরার পর ওরা অতীতেও নেই, ভবিষ্যতেও নেই। শেষমেশ খোঁজ খবর করে জানা গেল যে গতকাল রাতে নবীন মুখুজ্জের ওই হিমঘরে পরপর সব আজগুবি ঘটনা ঘটেছে। গ্রামে পুলিশও এসেছিল, কারণ নবীন মুখুজ্জের লাশ ওই হিমঘরের একটা বরফের ক্যাবিনেটে পাওয়া গেছে। সে কিভাবে মারা গেছে সেটা কেউ জানে না। তার গায়ে কোনো ক্ষতচিহ্ন পর্যন্ত নেই। এরপর জিজ্ঞাসাবাদের জন্য নন্দু আর বিনয়কেও পুলিশ থানায় ডেকে পাঠালো। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে পুলিশ হিমঘরের ভেতর থেকে নবীন মুখুজ্জের দেহ আর গর্তের ভেতর রাজু, আব্দুল আর অশোকের লাশ পেলেও নন্দু আর বিনয়ের দেখা ধীরাজের সেই মাটি মাখা লাঙল কোথাও খুঁজে পায়নি। পুলিশের এখনো প্রশ্ন, হিমঘরের ভেতরে অত বড় গর্ত হলোই বা কি করে? হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপ।